লোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা। পরিবর্তে তো জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী। শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। বদলে যাচ্ছে জীবন ধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসীরে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2। লোকবেতারে মগো কথা। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব। বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপি প্রকল্প নিয়ে সাক্ষাৎকার। শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতেই জলবায়ু প্রতিবেদন। আমাদের পূর্বে যে ছিল চাষাবাদ করে গেছে, আমরাও চাষাবাদ করি। মোর দাদাও করছে, মইও করি, এই মোর ভাইও করছে। ইয়া তথ্যমতে সারা বিশ্বের ধান উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ অবস্থানে আছে। মৌসুম ভেদে বাংলাদেশে এক এক সময় এক এক ধরনের ধান উৎপাদিত হয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রধানত 3 মৌসুমে ধান রোপণ করা হয়। দেশের সর্বদক্ষিণের জেলা বরগুনায় প্রচুর পরিমাণে ধান জন্মে। এ জেলায় 2 ও 3 মৌসুমে ধানের চাষাবাদ হয়। 2 মৌসুমে চাষাবাদ করা হয়। আষাঢ়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আর ভাদ্র আশ্বিন মাসে। বৈশাখ জ্যৈষ্ঠ এই সময় ওই যে ইরি ধান 23 ইরি 24 ইরি। 3 মৌসুমের মধ্যে রয়েছে বোরো মৌসুম, আউশ মৌসুম ও আমন মৌসুম। এখন চলছে বোরো মৌসুম। এখন কৃষকরা বোরো মৌসুমের বীজ বপন করবেন, যার ফসল ঘরে তুলবেন এপ্রিলে। বোরো মৌসুমে মৌসুম অনুযায়ী নতুন জাতের ধান রোপণ খুবই উপযোগী।
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে BR1, BR6, ব্রি প্রধান 29 সহ অন্যান্য জাত রোপণ করা প্রয়োজন। এসব নতুন জাতের গুরুত্ব নিয়ে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান। কৃষকরা যখন দেখতে পাচ্ছে যে একটা জাত এই অঞ্চলের জন্য উপযোগী, অর্থাৎ আমাদের বরগুনার মাটি হচ্ছে লবণাক্ত মাটি, সেজন্য যে জাতটা বরগুনার এই লবণাক্ত মাটির জন্য উপযোগী সেটা আমরা প্রদর্শনী মাঠের মাধ্যমে কৃষক যখন দেখতে পায়, দেখতে পাওয়ার পরে কৃষক ভাবে যে আসলে এই জাতটা আমাদের এলাকার জন্য উপযোগী, তখন কৃষক এই জাতটা করার জন্য সম্মতি এবং আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে এই ধানের জাতের বীজের ব্যাপারে সরবরাহ ব্যাপারে সহায়তা করে থাকি। এই পৃথিবীর আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, অপরূপা প্রকৃতি ভাই আছে নিত্য সাথী। হে দু চোখ মেলে যা দেখি সব সেই তো পরিবেশ, এদের নিয়ে পরম সুখে আমরা আছি বেশ, ও ভাই আমরা আছি বেশ। হঠাৎ দেখি সেই পরিবেশ, রুদ্রমূর্তি ধরে চঞ্চলাই ধরিত্রীকে দিল উতাল করে, চঞ্চলাই ধরিত্রীকে দিল উতাল করে। জানা গেল মানুষেরই অতি লোভের ফলে ভূপ্রকৃতির শৃঙ্খলাটাই গেছে রসাতলে, ও ভাই গেছে রসাতলে। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমিউনিটি অর্থাৎ স্থানীয়দের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, প্রথা, সংস্কৃতি এবং আবহাওয়ার সাথে কৃষি গভীরভাবে সম্পর্কিত। তাই আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাইয়ে উন্নত জাতের ধান চাষাবাদ করতে হবে। বড় মৌসুমে বীজ বপনের সময় 15 থেকে 30 নভেম্বর, এ সময়ের মধ্যে বীজ রোপণ করতে হবে। মৌসুম ভেদে অধিক উৎপাদনশীল জাতগুলোর ক্ষেত্রে সময় অনুযায়ী রোপণ আরো গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, অধিক উৎপাদনশীল নতুন জাত ঠিক সময়ে রোপণ না করলে ফলন আশানুরূপ পাওয়া যায় না। বড় মৌসুমে বীজ বপন ও কাটার সময় এবং স্থানভেদে জাত নির্বাচন নিয়ে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে মোট আবাদি জমি ও মোট ধান উৎপাদন উভয় ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশের 13 মিলিয়ন কৃষক পরিবার ধান উৎপাদনের সাথে জড়িত। বিশ্বের প্রায় 60% লোকের প্রধান খাবার হলো চাল। বাংলাদেশে একজন লোক বছরে গড়ে প্রায় 175 কেজি চালের ভাত খায়। ইন্দোনেশিয়ায় গড়ে একজন লোক বছরে 110 কেজি এবং চীনে 90 কেজি চালের ভাত খায়। সে তুলনায় বাংলাদেশের মানুষ বেশি ভাত খায়। বাংলাদেশে উৎপাদিত দানা শস্যের শতকরা 95% আসে ধান থেকে এবং মোট জিডিপির 19.6% আসে ধান থেকে। বাংলাদেশের মোট আবাদি জমির শতকরা 75 থেকে 80% জমিতেই ধানের চাষ হয়ে থাকে। 14.7 মিলিয়ন হেক্টর জমির মধ্যে 11.7 মিলিয়ন হেক্টর জমিতে ধানের চাষ হয়ে থাকে। শুধুমাত্র এশিয়া মহাদেশের 200 কোটি বেশি মানুষ তাদের মোট ক্যালোরির প্রায় 70% ধান থেকে পেয়ে থাকে। বাংলাদেশে 1.52 হারে মানুষ বাড়ছে, কিন্তু কৃষি জমি কমছে 1% হারে। চালের চাহিদা বাড়ছে 2 থেকে 2.5% হারে। হয়তো নতুন জাত কৃষকরা নিতে চায় না, তো আমরা দু একটা ট্রায়াল প্লটের মাধ্যমে কৃষকদেরকে দেখাবো এবং প্রদর্শনী মাঠের মাধ্যমে কৃষকরা দেখতে পারবে। দেখতে পারলেই যখন কৃষকরা দেখবে এই যাত্রীর সফলতা, তখন কৃষক এই যাত্রা গ্রহণ করবে। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা CCRIP, যেটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। তাদের নানা কার্যক্রমের মধ্যে রাস্তাঘাট উন্নয়ন অন্যতম, যার মাধ্যমে সাধারণ মানুষের উন্নতি বেগবান হয়। শ্রোতা বন্ধুরা, CCRIP কার্যক্রমে রাস্তাঘাট উন্নয়ন নিয়ে শুনুন CCRIP LGED বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের একটি সাক্ষাৎকার। LGEDর
সিসিআরআইপির প্রকল্পটি ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের 12টি জেলায় ব্যাপক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। জেলাগুলি হচ্ছে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল বিভাগের ঝালকাঠি, বোলা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা, খুলনা বিভাগ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা। রাস্তাঘাট পুনর্নির্মাণ যেটা এবং রুরাল ওই গ্রাম বাজারকে সংযুক্ত করার জন্য যে ভিলেজ রোড আছে সেই রোডগুলি বাস্তবায়িত হচ্ছে, তার সাথে বিভিন্ন কালভার্ট, ব্রিজ এগুলি বাস্তবায়িত হচ্ছে। শুনলেন সিসিআরআইপির কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। সিসিআরআইপি এগিয়ে সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে, সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে, অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় না। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে বড় মৌসুমে সঠিক সময় বীজ বপনের গুরুত্ব নিয়ে একটি নাটক। দাদা যে কুমে গেলে সকাল হইতে দেখি কি হইছে এত বলা বলি আর কা তোমার তো দেয় না, হাই বেন হলইত গনে গেল না কুমে। মুই গেলাম পাইয়ারের দ্বারে। কে কি খবর? ওই পাইয়ারের দ্বারে গেলাম, ওই সুবারি কয়টা ব্যথা লাগে আর ওই দুইটা গাছ আছে পিছকুলে, এই দুইটা বেশ এই লাগিয়ে কথা কইছে। ওই তোমার দ্বারে মোর কয়টা ধান ব্যথা টাহারলে না, সেই টাকা কয়টা লাগবে, ওই আর দুটো ভাত দাও খাই লইয়া বাজারে যাবো। টাকা দেওয়ার বাকি কি কবে? হ্যাঁ আমার ধান ব্যথা টাকা কে দেওয়ার বাকি ক দি মোর দ্বারে। ওই জামু আর কি ওই কয়টা চারা কিনতে, ওই হবি গাছ, তারপর লিচু গাছ, এইসব গাছ কিনতে। আর ওই ধান দেওয়া পোষায় না বছরে, ওইতে ব্যবসা বেশি। ওই রেন্ডি গাছ ওই চারিকুলে লাগাই দিমু আর মাঝখানে লাগামু ওই ফল ফ্রুটের গাছ। কি যে ক, আমিও কিছু করতে না, দানি যদি না কি খামু কি করমু। ওই ফল গাইতে যা ওই ফল হইবে না, হেয়ে বেচছে হেই দাদা যে চাল কিনে লো মনে চিনতে পারছি। এই কান্দি কুন্দি কাটতে হেঁটে গাছ লাগাই দিমু, ওই কৃষি কামে হাতে মোর পোষায় না। যাও যাও দুগো ভাত বারো খাইয়ে বাজার যামু, যাও যাও। এর মতলবই বুঝি না, কে দেখনে কি হুন্নি আর কি যে কয় আল্লাহ জানে। আরে সুখী, অনেকদিন পর তোর লোক দেখা হইলে কমে থাও দেখো। তোর সাথে অনেকদিন পর দেখা। তুই কেমন আছিস? ভালো। হ্যাঁ আমিও ভালো আছি। আরে ওই আমি তো ইসে কৃষি ডিপ্লোমা নিয়ে পড়ি ঢাকায়, এই আসলাম কিছুদিন হয়েছে বাড়িতে। ও আচ্ছা, এর লিগে মনে দেখি না। তা আমি এই তো গ্রামের একটা কলেজে পড়ি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এই গ্রামে এসে তো সবকিছু মানে পরিবর্তন দেখতেছি। এই আগে এই দেখ, এই যে মাঠটা কোলাটা কত বড় ছিল, আর এখন তো সব ঘর বাড়ি উঠে মানে ভরে গেছে। আরে বেটা কোষ না, কি আগের না এরকম ধান হয় না। ওই যে রেন্ডি গাছ টাছ লাগাইছে না, এখন এই রেন্ডি গাছ লাগায়, চাম্বল গাছ লাগায়, ধান গাছ লাগায় না, মানে কয় যে ধান হয় না এখন। আরে এই যে ধান হচ্ছে না, এটা কিন্তু একটা সমস্যা, আর কিন্তু সমাধানও আছে। হ্যাঁ আছে, তাই হ্যাঁ গ্রামে মানে জানে না তো কি, এটাই তো কথা, জানাতে হবে তাদেরকে। কুসুম করিম চাচা যাচ্ছে না? ও হয় হয়, ওই তো করিম চাচা যাইতে আছে। করিম চাচা কেমন আছেন? কেমন আছো মা তুমি? ভালো আছে আপনাদের দোয়ায়। তা কোথায় যাচ্ছেন? বাজারে। এই একটু বাজার যাইতে আছি কিছু গাছ কেনার লাগে। ওই আগের না ধান ফান আর হয় না, চিন্তা ভাবনা করছি যে ধান গাছের ওই কান্দি কাটে এবারে গাছ টাছ লাগামু, আর মুই ওই অন্য কাম করমু। কি অন্য কাজ করবে? কিন্তু এই ধান তো দরকার আমাদের, কিন্তু এই যে ধান যে হচ্ছে না, এটার তো একটা প্রতিকার আছে। সেই প্রতিকারটা তো আপনাদেরকে জানতে হবে, তাই না? কি প্রতিকারের কথা কও? দিনে দিনে ধান যায় কমিয়া। শোনেন, এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এর সাথে কিন্তু এই ধান
কম হওয়াটা মানে ধানের ফসল কম হওয়াটা কিন্তু একটা বিষয় আছে, জড়িত কিন্তু একটা অপরের সাথে, জলবায়ু পরিবর্তনের সাথে ধানের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। যেমন ধরেন এই জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, তো ওই ধানের সাথে পরিবেশটা মানে খাপ খাচ্ছে না। এই জন্য আমাদের করতে হবে কি, আমাদের দেখতে হবে যে কোন ফসলটা খুব তাড়াতাড়ি পাকে। আর শোনেন চাচা, এই যে পরিবেশের সাথে ধানের খাপ খাওয়ানোর জন্য নতুন নতুন ফসল আবিষ্কার হচ্ছে, মানে নতুন নতুন ফসলের বীজ উৎপন্ন করা হচ্ছে। এই যে লবণের সাথে খাপ খাওয়াতে পারে যে ফসলটা, এটা হচ্ছে লবণ সহিষ্ণু জাত এটাকে বলে। আর যেমন ধরেন এই যে এখন বড় মৌসুম চলতেছে, এখন যাতে কম সময়ে অধিক ফসল ফলানো যায় এই ধরনের জাতও আছে। ও আচ্ছা, এত মোরাও জানি না, তাই চাষা জানবে কুমির দিয়া। এই জন্য আমাদেরকে জানতে হবে, জানার কোনো শেষ নেই। হ্যালে মা, ধান খেতে গাছ লাগামু কা? হ্যাঁ ঠিকই বলেছেন। এই নতুন জাতের ধান হেয়ে লাগামু আর সময় মতো বেশি বেশি ফলন পামু। মা বুঝছি, হ্যালে মুই বাজারে যাই আর তুমি এই তোমার চাষির যাই দেখাটা দিয়ে। ঠিক আছে ঠিক আছে। শুনলেন বড় মৌসুমে সঠিক সময়ে বীজ বপনের গুরুত্ব নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তন বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের নভেম্বর মাসের রচনা প্রতিযোগিতা। বিষয় খাঁচায় মাছ চাষ। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা। বিষয় খাঁচায় মাছ চাষ। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 নভেম্বর 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, বোরো ধানের বীজ বপন করতে হবে কোন মাসে? অপশন এ ডিসেম্বর, অপশন বি নভেম্বর। কুইজটি আবার শুনুন। বোরো ধানের বীজ বপন করতে হবে কোন মাসে? অপশন এ ডিসেম্বর, অপশন বি নভেম্বর। উত্তর পাঠাবেন 3 ডিসেম্বর 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন UK স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর A অথবা B লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন বেহালার স্বর্ণা। গত সপ্তাহের কুইজ ছিল উচ্চ ফলনশীলের সংক্ষিপ্ত নাম কি, যার সঠিক উত্তর ছিল উপসি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত 7:45। পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন।
গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। উপকূলের কথা অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় হচ্ছে অধিক উৎপাদনশীল জাত, অর্থাৎ বড় মৌসুমের অধিক উৎপাদনশীল জাত নিয়ে আমরা কথা বলবো এবং এটির বিশেষ করে বীজ বপনের সময় এবং ফসল সংগ্রহের সময়, এই সময়ের গুরুত্ব এবং কি কি আধুনিক অর্থাৎ অধিক উৎপাদনশীল জাত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। আর অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মাকসুদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, বরগুনা সদর, বরগুনা। আপনাকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমাদের এই রেডিও শুনছেন প্রত্যেক শ্রোতা বন্ধুদেরকে। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃ প্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানটিতে আপনার পরামর্শ, মতামত কিংবা স্টুডিওতে উপস্থিত আজকের অতিথির কাছে আজকের বিষয় সম্পর্কে জানতে ফোন করতে পারেন 01782973478 নম্বরে। 01782973478 নম্বরে ফোন করে সরাসরি যুক্ত হন আমাদের সাথে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছি আমি ইমরান হোসেন। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। উপকূলের কথা, উপকূলের কথা। আপনার কাছে প্রথমে জানতে চাইব, অধিক উৎপাদনশীল জাত বলতে আমরা কি বুঝবো? অধিক উৎপাদনশীল জাত বলতে আমরা বুঝি যে সমস্ত জাতের ধান একটি মৌসুমে সর্বোচ্চ পরিমাণে ফলন হয়, যেমন বৃদান 29 ও বৃদান 28 ফলন। বৃদান 29 আমাদের দেশে 7 টনের মতো ফলন ফলে পার হেক্টরে। জি। বৃদান 28 5.5 টন থেকে 6 টন জি উৎপাদন হয়, যেখানে আউশ ও আমন মৌসুমে সর্বোচ্চ ধানের ফলন হলো 3.5 থেকে 5 টন। জি। তো সেক্ষেত্রে আমি একই জমিতে একটা মৌসুমে অধিক ফলন পাইতে পারি। মূলত এই কারণেই যে সমস্ত জাত এক মৌসুমে সর্বাধিক পরিমাণে ফলন দেয় সেগুলাই অধিক উৎপাদনশীল জাত নামে পরিচিত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বড় মৌসুমের অধিক উৎপাদনশীল জাতগুলোর দুই একটা নাম আমরা শুনবো, আমাদের বিশেষ করে আমাদের অঞ্চলে উপযোগী। বড় মৌসুমে অধিক উৎপাদনশীল ধানের মধ্যে যেটা সবচেয়ে বেশি পরিমাণে হলো বৃদান 28 ও বৃদান 29। তবে দক্ষিণাঞ্চলে লবণাক্ত এলাকার জন্য অধিক উৎপাদনশীল ধানের মধ্যে হচ্ছে বৃদান 47 এবং বিনা 8 ও বিনা 10 জাতের ধান।
এই সমস্ত ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো লবণাক্ত এলাকায়ও ভালো ফলন দেয়। যে সমস্ত জমির মাটিতে সাধারণত চারা অবস্থায় 14 ডিএস পার মিটার লবণ এবং জীবনকালের অন্য অবস্থায় 6 ডিএস পার মিটার লবণ থাকে, সেই সমস্ত জমিতেও এই জাতগুলো ফসল আবাদের জন্য উপযোগী। জি, আপনাকে ধন্যবাদ জানাই। শ্রোতা বন্ধুরা, আমরা মূলত বৃধান 28, 29, বৃধান 47 এবং বিনা 8 এই জাতগুলো সম্পর্কে জানলাম, যেগুলো মূলত আমাদের এই অঞ্চলে উপযোগী। এছাড়াও আমাদের বিআর 1, বিআর 6, বৃধান 28, বৃধান 45 এগুলো মূলত অঞ্চল ভেদে, যেমন সেচের পানি ঘাটতি যে এলাকা রয়েছে সেইগুলোতে এইসব জাত। কিন্তু আমরা মূলত প্রথমে শুনে নিলাম যে আমাদের এই অঞ্চলে, অর্থাৎ যেহেতু জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলে লবণাক্ত পানি আমাদের কৃষি জমিগুলোকে আঁকড়ে ফেলছে। এখানে একটু বিষয় হচ্ছে বিআর 16 নামের একটি জাত আছে যেটা বড় মৌসুমে আবাদ করা হয়। এই ধানটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে সর্বনিম্ন পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, যে জন্য এটা ডায়াবেটিস যে সমস্ত রোগীদের রয়েছে তারা এই ভাত খাবার হিসাবে গ্রহণ করতে পারে। এতে তাদের যে রোগ বাড়ার যে একটা টেন্ডেন্সি এটা থাকে না। এটা চমৎকার একটি উদাহরণ। আমরা এটি সম্পর্কে একটু বিস্তারিত জানবো। বিআর 16, হ্যাঁ, বিআর 16 একটি নতুন মানে অধিক উৎপাদনশীল জাত, যেটির মানে ধানের যে চাল এবং সেই চালের ভাত ডায়াবেটিক রোগীদের জন্য আসলে খুবই উপযোগী, খাওয়ার জন্য অনুমোদন আছে। এটা আমাদের স্থানীয় নাম শাহিবালাম নামে এটা পরিচিত এবং এটা বিভিন্ন মুড়ির চাল ও লম্বা চাল হিসেবে এটা খুব ভালো কাজ করে। এটা আউশ মৌসুমেও ফলন দেয়। এটির অন্য কোনো বৈশিষ্ট্য? একটি বিশেষ বৈশিষ্ট্য মূলত ডায়াবেটিস রোগীদের জন্য এটা বিশেষভাবে ডাক্তাররা রিকমেন্ড করে। এটা একটা আলাদা বৈশিষ্ট্য। একজন শ্রোতার সাথে যুক্ত হব। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? জি, একটু জোরে বলুন। আচ্ছা, আপনার কথা আমরা বুঝছি না, আপনি আবার একটু বলুন। হ্যাঁ, আপনার প্রশ্ন। হ্যালো, জি, আপনি বলুন, আপনার প্রশ্ন বলুন। আপনি অবশ্যই ভালো আছেন, আমাদেরকে ফোন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। লবণাক্ত লবণাক্ততা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, ফসল কিভাবে রক্ষা করা যায়, এটি? আচ্ছা, আমি প্রশ্ন বুঝতে পেরেছি। লবণাক্ততা থেকে ফসল রক্ষা করা যায় কিনা? আসলে যদি আপনি এটা অনেক ধরনের পদ্ধতি, যদি আপনি ধানের জমিতে লবণাক্ততার থেকে রক্ষা করার কৌশল হিসেবে মনে করেন, সেক্ষেত্রে বড় মৌসুমে সাধারণত মার্চ এপ্রিল মাসের দিকে যে জোয়ারের পানি আসে তাদের লবণ থাকে, আমরা এই সময়ে লবণ পানিটা জমিতে প্রবেশ করতে দেব না। আলাদা একটা বাঁধ বা উঁচু ভেরি বাঁধ তৈরি করে পানিটা আটকে দিতে হবে এবং পূর্বেই এই সময়টা আসার পূর্বেই আমরা পানি পুকুরে কিংবা খালের মধ্যে অথবা কোনো নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করব। ওই মিষ্টি পানিটাই আমরা পরবর্তী অন্তত 15 দিন বা 1 মাস পর্যন্ত জমিতে ব্যবহার করব। আর লবণাক্ত পানিটা আমরা রোধ করব যেন জমিতে প্রবেশ করতে না পারে। এটা হলো আসলে বড় ধান উৎপাদনের ক্ষেত্রে লবণাক্ততা প্রতিরোধের একটা কৌশল। আর লবণাক্ত পানি জমিতে ব্যবহার করব না। আমরা যে জাত বিশেষ করে বৃধান 28 এবং 29 সম্পর্কে যদি জানতে চাই, এটি এই অঞ্চলের জন্য আসলে মূলত কেন উপযোগী এবং এর বিশেষ বৈশিষ্ট্য, কৃষকরা আসলে অধিক লাভবান হবেন এটি থেকে? আসলে বৃধান 28, 29 বাংলাদেশ সবচেয়ে মেগা ভ্যারাইটি, কিন্তু আসলে আমাদের দক্ষিণাঞ্চলের বিশেষ করে বরগুনা উপকূল এলাকার জন্য খুব একটা উপযোগী নয়, কারণ এটার জীবনকাল অনেক বেশি। এতে যে পরিমাণ পানির দরকার সেটা আমাদের মিষ্টি পানির মৌসুম শেষ হয়ে যায় এবং লবণাক্ত পানি এসে যায়। মূলত এই কারণে আমাদের এই অঞ্চলের জন্য বৃধান 47 বাংলা ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত এবং বিনা কর্তৃক উদ্ভাবিত 8, বিনা ধান 8, বিনা ধান 10
আমরা সেটি কেন কৃষকরা বিরি ধান 47 আবাদ এটার মূল বিষয়টা হলো আমাদের এই অঞ্চলে বড় মৌসুমে লবণাক্ততার পরিমাণটা বেড়ে যায় এবং সেচের পানিতেও লবণ থাকে। তো যেহেতু বিরি ধান 47 এবং বিনা 8 এর বিশেষ বৈশিষ্ট্যই হলো এই সমস্ত ধান মাটির লবণ সহ্য করতে পারে। চারা অবস্থায় 12 থেকে 14 ডিএস পার মিটার এবং কুশি অবস্থায় 6 থেকে 8 ডিএস পার মিটার জমি লবণ সহ্য করতে পারে। আমাদের দক্ষিণাঞ্চল এলাকার জন্য এই জন্যই এই জাত দুইটি খুবই উপযোগী এবং চালটা মোটা। আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ মোটা চাল খাবার হিসেবে পছন্দ করে, আর এই জাতগুলা মোটা। এটা একটি অন্যতম কারণ আমাদের এই অঞ্চলে এই দুই জাতগুলা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। উপকূলের কথা, উপকূলের কথা। শ্রোতা বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে অন্যতম কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP, যেটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED বাস্তবায়ন করছেন। আর এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য কার্যক্রম রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, যেটি বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়, কৃষি তথ্য সার্ভিস এবং মাঠ পর্যায়ে সহযোগী হিসেবে রয়েছেন লোকবেতার সহ উপকূলীয় আরো 4টি রেডিও। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন ইন পর্ব শুনছেন এবং আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আজকে রয়েছেন মাকসুদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, বরগুনা সদর, বরগুনা। আমরা বিস্তারিত আলোচনা শুনছি। তো আমরা যদি বরগুনার প্রেক্ষাপটে বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই, যে কৃষকরা আসলে এটি মানে কত % পরিমাণ কৃষক এটি জেনেছেন এবং আবাদ করছেন? বরগুনা সদর উপজেলায় বিশেষ করে 10 নং নলচনা ইউনিয়নের 100% লোকই বিরি ধান 47 গুণকীর্তন জানে। গত 2-1 বছরে ব্যাপক পরিমাণে 500 হেক্টর পর্যন্ত আবাদ হয়েছে, কিন্তু বর্তমানে বাজার দর ধানের কম থাকার কারণে কৃষক চাষাবাদে নিরুৎসাহিত। তবে শুনবো একটু ফোন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি সোহেল ভাই, বড়ইতলা লোকবেতার। হ্যাঁ, বড়ইতলা শ্রোতা কেরাবে সোহেল ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ ভাই, আমরা শুনছিলাম বর্তমান অবস্থা নিয়ে কৃষকদের। যেটা বলতেছিলাম সেটা আমাদের বরগুনা জেলায় প্রায় 600 হেক্টর 700 হেক্টরের কাছাকাছি জমিতে বোরোর আবাদ হয়, যার আমি বলবো সিংহভাগই সদর উপজেলার 10 নং নলটনা ইউনিয়নে আবাদ হয়। সেই হিসাবে তো আমার বিভিন্ন কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে যে ন্যায্য মূল্যে ধান কেনা যদি 10 নং নলটনা ইউনিয়ন থেকে ক্রয় করা হয়, সেক্ষেত্রে এই ইউনিয়নের লোকজন ধান উৎসাহে আরো এগিয়ে আসবে এবং কারণ এটা একটা সম্ভাবনাময় জায়গা। আশা করি আগামীতে কৃষকরা এর আবাদ বাড়াবেন। হয়তো আমরা ধারণা করতেছি এই বছরই ধানের দাম বাড়বে। এটি মূলত কৃষকরা এই বিরি ধান অর্থাৎ অধিক উৎপাদনশীল যে জাত, এবং বিশেষ করে যেটি আমরা বলছিলাম সেটি লবণ সহিষ্ণু, এটি সম্পর্কে কৃষকরা জানছেন এবং তারা উৎপাদনও করছেন, কিন্তু তারা ন্যায্য মূল্য না পাওয়ায় এটা আবাদটা কমছে। আমরা এটি নিয়ে হয়তো গত বছর 280 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যেখানে তার 14-15 অর্থ বছরে যেখানে 580 হেক্টর জমিতে আবাদ হয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। এই বড়টা কি? বড়টা কি? ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদের কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা কৃষি বিভাগ বা ধান গবেষণা যেভাবে বলেন, যারা কৃষি বিজ্ঞান নিয়ে কাজ করেন, তাদের ভাষায় ফসলের মৌসুমকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এটা হইল বোরো, আউশ, আমন। বোরো মৌসুম বলতে আমরা শীতকালকে বুঝি, আর বোরো আউশ মৌসুম বলতে আমরা খরিফও বলে এটাকে, মানে আউশ মৌসুম। আর বোরোর পরবর্তী আউশ, আর আমন বা বর্ষাকাল বা শরৎকালটা মূলত আউশের মধ্যে পড়ে। তো আসলে এই বোরো বলতে আরেকটা বিষয় আছে এখানে। আমাদের আগে ধান ওই চরের মধ্যে ছিটিয়ে করা হইতো, একে চৈতা বোরো বলা হইতো। তা আসলে ওইভাবেই এই শব্দটা কৃষির সাথে এই বোরো শব্দটা
অর্থাৎ বুনন থেকে বোনা থেকে বড় শব্দটা ওতপ্রোতভাবে জড়িত, এরকমই বড় এরকমই মানে ধান বোনা আর বড় বাংলায় বড়। এটা একটা আসলে শীতকাল মৌসুমের অপর নামই হইল বড় মৌসুম, সেখান থেকে বড় ধান। জি, আমার মনে হয় আপনি খুব বুঝতে পেরেছেন চমৎকার ভাবে। কিছু SMS রয়েছে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। মেরিনা ঘাটবাড়িয়া থেকে SMS করেছেন, অনুষ্ঠানটি ভালো লেগেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মারিয়া কেজি স্কুল রোড বরগুনা থেকে কুইজের উত্তর লিখে দিয়েছেন, ধন্যবাদ তাকে। পারভেজ পশ্চিম টিয়াখালী থেকে উপকূলের কথা অনুষ্ঠানের কুইজের উত্তর দিয়েছেন পলি ইসলাম চালিতাতলা থেকে, ধন্যবাদ। আসমা এবং মারিয়া আমাদেরকে SMS করেছেন কেজি স্কুল রোড বরগুনা থেকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং SMS করার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের আজকের বিশেষ করে অধিক উৎপাদনশীল জাত নিয়ে। তো কৃষকরা যদি অধিক উৎপাদনশীল জাত, বিশেষ করে যদি আমরা বলি এই বৃধান 47, বিনা 8, এই জাতগুলো মূলত তারা কোথা থেকে পাবেন? এটা পাওয়ার জন্য হলো আমাদের 10 নং নলটানা ইউনিয়নের বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে যে ধানের আবাদ করা হয়েছে, সেক্ষেত্রে বীজ গ্রাম আছে, এখান থেকে বীজ পাওয়া যেতে পারে। এছাড়াও যদি কেউ ভিত্তি বীজ সংগ্রহ করার চেষ্টা করে তাহলে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে এখানে বিডিসির বীজ বিক্রয় কেন্দ্র আছে, সেখানেও ভিত্তি বীজ পাওয়া যেতে পারে বৃধান 47। এছাড়াও বরগুনা সদর উপজেলার বীজ পট্টিতে আসলাম আছে, জাফর, এদের দোকানেও এই বীজ পাওয়া যেতে পারে বৃধান 47 ও বিনা 8-এর। এছাড়াও সংশ্লিষ্ট উপসহকারী কিছু কর্মকর্তারা যোগাযোগ করলেও তিনি আপনাকে এই বীজ আনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন। কৃষকদেরকে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে অবশ্যই আমাদের অধিক উৎপাদনশীল জাতগুলোকে ব্যবহার করা উচিত। এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য জাতি হচ্ছে বৃধান 47 এবং বিনা 8। হ্যাঁ, আমরা এটি নিয়ে শুনবো। আরেকটি কল আমরা হয়তো নিচ্ছি। হ্যালো, দুঃখিত লাইনটি কেটে গেল। আপনি হয়তো আবার আমাদের সাথে যুক্ত হতে পারেন বা আমাদের সাথে যুক্ত হয়ে আপনি আপনার মতামত কিংবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি করতে পারেন। আমরা শুনছিলাম আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথির কথা, বিশেষ করে তার মতে যেটা উঠে এসছে যে বরগুনায় মোটামুটি ভাবে এবং বেশ ভালোভাবেই আমাদের এই অধিক উৎপাদনশীল জাতগুলো কৃষকের মাঝে পৌঁছেছে এবং তারা এটি চাষাবাদও করছেন। তবে যা ধানের যে ন্যায্য দাম সেটির মানে কমতি বা কম হওয়ায় কৃষকরা ধান চাষ থেকে কিছুটা, এটির খরচটা কি আসলে সেইভাবে কি রকমের? 1% জমিতে বড় মৌসুমে ধান উৎপাদন করতে, যেটা আমাদের সরাসরি আমরা মাঠ পর্যায়ে হিসেব নিকেশ করে দেখছি, 460 টাকা থেকে 520 টাকা পর্যন্ত খরচ পড়ে। এক্ষেত্রে সর্বসমস্যা করলে 1 মণ ধান উৎপাদিত হয়। তো সেক্ষেত্রে যদি বাজার দর 500-600 টাকার উপরে না হয়, আসলে কৃষকের সাথে ওই পেটে ভাতে সাবসিস্টেন্স এগ্রিকালচার, জীবিকা নির্ভর কৃষি আবার ফিরে আসে আমাদের মাঝে, এটাই হলো মূল বিষয়। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব এবং আমরা আজকের এই পর্বের একদমই শেষের দিকে। এই মুহূর্তে কৃষকদের জন্য আমাদের অতিথির পরামর্শ আমরা শুনব। এই মুহূর্তে আমার কৃষক ভাইদের জন্য, বরগুনা উপজেলার জন্য যারা জমিতে খেসারি বীজ ফেলেছেন, তারা অতি সত্বর ইউরিয়া ব্যতীত অন্যান্য সার ছিটিয়ে দিতে পারেন। যারা বোরো এবং বীজতলা তৈরি করতে চান, তারা আদর্শ বীজতলায় বোরোর বীজতলা তৈরি করেন। যারা গম বীজ বপন করতে চান, তারা ইতিমধ্যে জমি তৈরি করে দ্রুত গমের বীজ ফেলুন। এক্ষেত্রে বাড়ি গম 25-26 এই অঞ্চলের জন্য উপযোগী। যারা এখনো সরিষার বীজ জমিতে ফেলার জন্য উন্মুখ হয়ে আছেন, তারা বাড়ি সরিষা 14-15 বীজ সংগ্রহ করে এখনই জমিতে ফেলে দিন। আর ঠান্ডা যেহেতু শুরু হয়ে গেছে আমাদের জমিতে, যেহেতু ঠান্ডার প্রকোপে ক্ষতি না হয়, সেজন্য মেটালিক্সিল এবং ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশক একসাথে মিশ্রিত করে 7 দিন অন্তরে স্প্রে করে। এক্ষেত্রে আলু ও টমেটো অগ্রাধিকার যোগ্য ফসল। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনবেন। কৃষি ও কৃষকের যে কোনো সমস্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা সদর উপজেলা আপনাদের সেবায় নিয়োজিত।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাকসুদুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা বরগুনা সদর বরগুনা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সেই সাথে আমরা অনুষ্ঠানের শেষে এসে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন শ্রোতা বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকেই এখনো ফোন দিয়ে অনেকে আমাদের সাথে আছেন, কিন্তু আমরা সময়ের কারণে ফোন নিতে পারলাম না। আব্দুল্লাহ আমাদেরকে SMS করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে এবং সেই সাথে কুইজে অংশ নিয়েছেন তিনি, তাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশা দক্ষিণ মনসাথলী থেকে আমাদেরকে কুইজের উত্তর দিয়েছেন। উম্মি সোনাতলা থেকে উপকূলের কথা অনুষ্ঠানের কুইজের উত্তর দিয়েছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাই। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 পুনঃ প্রচারিত হয় প্রতি সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। বিদায় নীতি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ছিলেন ফখরুল ইসলাম রনি এবং প্রযোজনা করেছেন মনির হোসেন কামাল। আগামী রবিবার ঠিক একই সময় আপনাদেরকে উপকূলের কথা অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাই এবং আগামীকাল এই অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হবে সেটি শোনারও আমন্ত্রণ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষি ও কৃষকদের সফলতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। লড়াই